আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার মধ্য ইসরায়েলের রকেট নিক্ষেপ হামাসের। জানাবো যুদ্ধবিরতি নিয়ে জোরালো ঘোষণা হামাসের। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 1973 সালের চেয়ে বেশি বিপজ্জনক বলছে আমেরিকা। এবং সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। এবার মধ্য ইসরায়েলের রকেট নিক্ষেপ করল হামাস। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার মধ্য ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এক মাসের মধ্যে এই প্রথম তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে ইসরায়েলি সূত্র দাবি করেছে। হামাসের 11টি রকেটের মধ্যে 7টি আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র সিস্টেম ভূপাতিত করে, বাকিগুলো খোলা এলাকায় পড়ে। তবে রকেট নিক্ষেপ করে তেল আবিব এবং রিশন লেজিয়ন, হলন ও বাত ইয়াম সহ আশেপাশের শহরে সাইরেন বেজে ওঠে। ডিসেম্বরের প্রথম দিকের এই প্রথম ইসরায়েলের রকেট নিক্ষেপ করল হামাস। এতে বোঝা যাচ্ছে যে প্রায় 4 মাস যুদ্ধের পর হামাসের অস্ত্রভান্ডার এখনও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল। হামাস জানিয়েছে গাজায় চলমান হত্যা বদলা নিতে তারা এই রকেট হামলা চালিয়েছে। হিব্রু মিডিয়া জানিয়েছে খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকায় এখন অভিযান পরিচালনা করছে। এদিকে রয়টার্স জানিয়েছে ইসরায়েল গাজার উত্তরাঞ্চলীয় প্রধান নগরীতে নতুন করে অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহ আগে এখান থেকে বাহিনী প্রত্যাহার করেছিল ইসরায়েল। অধিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন গাজা সিটির আশেপাশের বিমান হামলায় অনেক লোক হতাহত হচ্ছে, আর নগরীর পূর্ব এলাকায় ট্যাঙ্ক গোলাবর্ষণ করে চলেছে। পশ্চিমে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ থেকে গুলি চালাচ্ছে। ইসরায়েল গত বছরের শেষ দিকে বলেছিল যে তারা উত্তর গাজার অভিযান মোটামুটিভাবে শেষ করেছে। রয়টার্স দাবি করেছে আল শিফা প্রধান হাসপাতালের কাছে প্রচণ্ড বন্দুকযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ ইসরায়েলের পরিকল্পনা মতো হচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলা এ পর্যন্ত অন্তত 26,637 জন নিহত হয়েছেন, আরও আহত হয়েছেন 65,387 জন। সূত্র টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য। যুদ্ধবিরতি নিয়ে জোরালো ঘোষণা হামাসের। সাময়িক যুদ্ধবিরতির কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ এবং গাজার পতাকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তি করবে না। প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিশরের গোয়েন্দা প্রধানদের বৈঠকে একটি সাময়িক যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার আভাস সৃষ্টির প্রেক্ষাপটে হামাস এই ঘোষণা দিল। হামাসের সাথে আরেকটি ছোট গ্রুপ পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন একই বক্তব্য দিয়েছে। হামাসের এক সিনিয়র কর্মকর্তা গতকাল রাতে বলেন তারা গাজায় সম্পূর্ণ ও ব্যাপকভাবে যুদ্ধবিরতি চান। হামাস নেতা তাহের আল নুনু এএফপিকে বলেছেন, আমরা প্রথমে পূর্ণ ও ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি, আমরা সাময়িক অস্ত্রবিরতি নিয়ে কথা বলছি না। তিনি বলেন যুদ্ধ বন্ধ হলে আমরা বন্দী মুক্তি সহ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, যুদ্ধ বন্ধ না হলে আমরা করব না। এর আগে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেন তিনি বিশ্বাস করেন যে হামাস তার পুনর্যুদ্ধবিরতির শর্ত থেকে সরে আসবে। তিনি যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলে জানান। উল্লেখ্য ইসরায়েল সুস্পষ্টভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল কোনো অবস্থাতেই স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে, কিন্তু হামাস মনে করছে বেসামরিক নাগরিকদের মুক্তি দেওয়া হলে ইসরায়েল আরও ভয়াবহভাবে আক্রমণ করবে, এমনকি তাদের বন্দী সৈন্যদের জীবনের ব্যাপারেও পরোয়া করবে না। বেশ কয়েকটি ইসরায়েলি নেটওয়ার্ক এর আগে জানায় যে প্যারিসে রবিবার বন্দীদের মুক্তি নিয়ে একটি প্রস্তাবের কাঠামোর ব্যাপারে একমত প্রতিষ্ঠিত হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে যে তাদের প্রস্তাবটি সোমবারই হামাসের কাছে পাঠানো হয়েছে। তবে হামাস সর্বশেষ যে বক্তব্য দিয়েছে তা প্রস্তাবের প্রতিক্রিয়া কিনা তা জানা যায়নি। ইসরায়েলের সম্মতি দেওয়া প্রস্তাবে বলা হয়েছে যে প্রথমে নারী, শিশু, বয়স্ক এবং অসুস্থদের মুক্তি দেওয়া হবে। এ সময় ইসরায়েলের হামলা বন্ধ থাকবে আর ইসরায়েল বিপুল সংখ্যক বন্দীদের মুক্তি দিবে, গাজায় আরও বেশি সাহায্য প্রকাশ করার সুযোগ দিবে। এতে স্থায়ী যুদ্ধবিরতির কোনো কথা নেই, তবে তা প্রত্যাখ্যানও করা হয়নি। চ্যানেল 12 অনুযায়ী প্রস্তাবটিতে 45 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় 35 থেকে 40 জন বন্দীর বিনিময়ে ইসরায়েল প্রতি বন্দীর বিনিময়ে মুক্তি দেবে 100 থেকে 250 জনকে। এরপর যুদ্ধবিরতি আরও বাড়বে। এ সময় হামাসের হাতে থাকা প্রতিটি বন্দীর বিনিময়ে আরও বড় অনুপাতে ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তি দেওয়া হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল, আল জাজিরা এবং অন্যান্য। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 1973 সালের চেয়ে বেশি বিপজ্জনক বলছে আমেরিকা।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার তথা আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা অন্তত 1973 সালের এই পরে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং এর মতো বিপজ্জনক পরিস্থিতি আমরা দেখিনি, এমনকি এর আগেও নয়। জার্মানি ডিপিএ নিউজ এজেন্সি অনুসারে ব্লিংকেন বলেছেন, আমরা এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে কাজ করছি। 1973 সালে সংগঠিত যুদ্ধ ইসরায়েলিদের কাছে ইয়ম কিপ্পুর এবং তাদের আরবদের কাছে অক্টোবর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধটি শুরু হয়েছিল যখন মিশর এবং সিরিয়া 1967 সালে 6 দিনের যুদ্ধে তাদের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইসরায়েলের উপর দ্বিমুখী আক্রমণ শুরু করে, যখন ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে এবং সিরিয়ার গোলান মালভূমি। ইসরায়েল 1967 সালে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা সহ ঐতিহাসিক ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে। মিশর সিনাইয়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে, কিন্তু সিরিয়ার গোলান মালভূমি এখনও ইসরায়েলের দখলে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডগুলো আজও ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। এদিকে নেতানিয়াহু সরকারের একজন সিনিয়র সদস্য বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ 10 বছর বা এমনকি একটি পুরো প্রজন্ম স্থায়ী হতে পারে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ উচ্ছেদ হওয়া দক্ষিণ ইসরায়েলি সম্প্রদায়ের সাথে বৈঠকের সময় টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে হুমকি সম্পূর্ণভাবে অপসারণ করতে সময় লাগবে, যদিও তিনি গ্রীষ্মের মধ্যে মোটামুটি নিরাপত্তা দেখতে পাবেন বলে আশা করেন। গ্যান্টাস ইসরায়েলি বাসিন্দাদের আর বলেন, গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনা ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার চেয়ে অগ্রাধিকার পাবে। সংকট আরও বেড়েছে। ইতিমধ্যে 8টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসংঘের সংস্থা UNRWA-তে তাদের অনুদান স্থগিত করেছে। এই দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। আরও 2টি দেশ বলছে তারা যে UNRWA-কে পর্যালোচনা করছে তারা হলো আয়ারল্যান্ড এবং নরওয়ে। 1949 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় 13,000 কর্মী রয়েছে। UNRWA একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছে যে 20 লাখ মানুষ তাদের সাহায্যের উপর নির্ভরশীল। সূত্র জানাচ্ছে আল জাজিরা। সিরিয়ার দামেস্কে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইন বাড়ি এলাকায় অদূরে একটি ভবনে ইসরায়েলের 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়। কোনো কোনো সূত্র বলছে, ইসরায়েলের আজকের হামলায় অন্তত 2 জন শহীদ ও কয়েকজন আহত হয়েছে। অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল বহুবার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযানের পর থেকে গাজায় গণহত্যার পাশাপাশি সিরিয়াতেও হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। সিরিয়া সবসময় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ছিল, এ কারণে ইসরায়েল সবসময় দেশটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করাচ্ছে। IS সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার পেছনে ইসরায়েলের সরাসরি হাত রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।